গর্ভাবস্থার সময়ে হঠাৎই কি আপনার সাদা স্রাব বেড়ে গিয়েছে, অথবা আপনার যোনিপথে আপনি ভেজা ভেজা ভাব আপনি অনুভব করছেন? এটা দেখে তো অনেক মা কিন্তু ভয় পেয়ে যায়। তারা ভাবে এই সময় এটা কি স্বাভাবিক, এতে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না তো? অথবা তারা এটাও ভাবে এত বেশি সাদা স্রাবটা কেন যাচ্ছে। সত্যি কথা বলতে কি জানেন, এই বিষয়টা নিয়ে অনেক মায়েরা কিন্তু, বেশিরভাগ মেয়েরা বা মায়েরাই কিন্তু এই বিষয়টা নিয়ে লজ্জা পায়। লজ্জায় তারা কারো কাছে এই বিষয়টা শেয়ার পর্যন্ত করতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আমি আপনাদেরকে খুঁটিনাটি সবই কিন্তু বিস্তারিত বলবো। কিছু কিছু ক্ষেত্রে বা অনেক সময় কিন্তু এই সাদা স্রাবটা স্বাভাবিক নাও হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সাদা স্রাবটা বিপদের সংকেতও হতে পারে বা ইনফেকশনের লক্ষণও কিন্তু হতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনি কি জানবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার সময় সাদা স্রাবটা কেন হয়, কখন এটা স্বাভাবিক আর কখন এটা অস্বাভাবিক, আর কখন আপনাকে দ্রুত ডাক্তার দেখানো জরুরি। তাই বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ গর্ভাবস্থার সময় এই যে সাদা স্রাবের সমস্যাটা, এটা কিন্তু প্রায় বেশিরভাগ মায়েদেরই কিন্তু হয়ে থাকে। তো কেন হয়ে থাকে সব কিন্তু আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই বলবো গর্ভাবস্থার জন্য, যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের এই যে বিভিন্ন রকম যে সমস্যা হয়, সেই সমস্যার সমাধান নিয়ে কিন্তু হাজির হই, যাতে তাদের যে প্রেগনেন্সি যাত্রাটা রয়েছে এটা যেন সহজ হয়। তো আর কথা না বাড়ে, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদেরকে বলি যে এই যে প্রেগনেন্সির সময়টাতে সাদা স্রাব হয়, এই সাদা স্রাবটা কেন হয়। কারণ দেখেন, প্রেগনেন্সির সময়টাতে এমনি সচরাচর কিন্তু আমাদের মেয়েদের কিন্তু সাদা স্রাব যায়, মাসিকের আগে কিন্তু সাদা স্রাব যায়, কিন্তু প্রেগনেন্সির সময় এই সাদা স্রাবের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়। তো প্রত্যেকটা মেয়ের বা মায়ের মনেই কিন্তু এই প্রশ্নটা জাগে যে গর্ভাবস্থার সময় মাসিক তো বন্ধ থাকে, তাহলে সাদা স্রাবটা কেন এত যায়, তাই না? তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলুন আপনাদেরকে এখন একে একে বলবো কি কি কারণগুলো রয়েছে। সাদা স্রাব কেন বেশি হয়, এর প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে হরমোনের পরিবর্তনের কারণে। আমরা কি জানি, প্রেগনেন্সির সময় হরমোনের প্রচুর পরিবর্তন হয়, বিশেষ করে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। তো এস্ট্রোজেনের পরিমাণের কি বেশি বাড়ার কারণে কিন্তু আপনার যে স্রাবের পরিমাণটা আছে সে পরিমাণটা কিন্তু বেড়ে যায়। এই যে মেন কথা হচ্ছে আপনার সাদা স্রাব বাড়ার কারণে কিন্তু, বাড়ার পিছনে কিন্তু এস্ট্রোজেনের হাত রয়েছে। যেহেতু এস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায়, তাই কিন্তু আপনার সাদা স্রাবের পরিমাণটাও বেড়ে যায়। মূলত কি জানেন, এই সাদা স্রাবটা কিন্তু অনেকটা আপনার শরীরটাকে প্রতিরক্ষা হিসেবে কাজ করে থাকে, আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে সে তাকে রক্ষা করে, জরায়ুটাকে। দ্বিতীয় যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে গর্ভের বাচ্চাটাকে বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে সাদা স্রাবটা রক্ষা করে। কীভাবে রক্ষা করে দেখেন, যেহেতু বাচ্চাটা জরায়ুর ভিতরে থাকে, তো সাদা স্রাব যখন বের হয় তখন আপনার শরীরের ভিতরে যে বিষাক্ত কোনো কিছু যদি থেকে থাকে বা দূষিত কোনো কিছু থেকে থাকে, সেটা কিন্তু সাদা স্রাবের মাধ্যমে সেটা বের হয়ে যাবে। তো যে জরায়ুর ভিতরে যে বাচ্চাটা থাকবে সে কিন্তু সেফ থাকবে। অর্থাৎ আপনার জরায়ুকে বিভিন্ন প্রকার জীবাণু থেকে রক্ষা করে কিন্তু এই সাদা স্রাব। আর শরীর কিন্তু নিজে থেকেই আপনার বাচ্চাটাকে রক্ষা করার জন্য এই কাজটা করে থাকে। আর একটা কারণ হচ্ছে গর্ভের বয়সটা বাড়ার সাথে সাথে সাদা স্রাবের পরিমাণটাও বেড়ে যাওয়া। দেখা যায় কি, গর্ভাবস্থা যেহেতু 9 মাস, তো প্রথম দিকে সাদা স্রাবের পরিমাণ খুব একটা থাকে না, তবে শেষের দিকে কিন্তু আপনার এই যে সাদা স্রাবের পরিমাণটা প্রচুর বেড়ে যায়। কারণ কি, আপনার যে শরীরটা রয়েছে সেই শরীরটা ডেলিভারির জন্য প্রস্তুত করার জন্য কিন্তু এই সাদা স্রাবের পরিমাণটা তখন অনেকাংশ বেড়ে যায়।
তাই বলবো এই যে লক্ষণগুলোর কথা বললাম, মানে মেইন কারণগুলোর কথা বললাম, এই কারণগুলো কিন্তু সবই স্বাভাবিক কারণ। এই কারণগুলো দেখে কিন্তু আপনি ভয় পেতে যাবেন না। এই যে প্রথমে এখন যে বললাম যে প্রথম দিকে কিন্তু আপনার 9 মাসের প্রথম মাসগুলোতে কিন্তু আপনার সাদা স্রাবের পরিমাণটা কম যাবে, শেষের দিকে কিন্তু সেটা বেড়ে যাবে। অনেকের ক্ষেত্রে আবার খুব বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। তো এটা নিয়ে কিন্তু ভয় পাবেন না। তবে ভয় পাওয়ারও বিষয় আছে, কিছু কিছু লক্ষণ আছে সাদা স্রাবের সাথে যদি সেগুলো থাকে তাহলে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার মানে এগুলো হচ্ছে আপনার বিপদের লক্ষণ। তো কি কি সেই বিপদের লক্ষণগুলো জানতে হবে। তো চলুন বলি, কিছু কিছু লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো যদি দেখেন আপনি, তাহলে কিন্তু আপনাকে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে। সব সাদা স্রাব কিন্তু স্বাভাবিক না। তবে সাদা স্রাবের সাথে যদি আপনি দেখেন আপনার সাদা স্রাবটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত লাগছে, আর সাদা স্রাবের রঙটা হলদে কালার, সবুজ কালারের মতো দেখা যাচ্ছে, এছাড়া আপনার প্রচণ্ড পরিমাণে চুলকানি হচ্ছে এবং জ্বালা পোড়া হচ্ছে, এছাড়া যদি দেখেন আপনার যে স্রাবটা বের হচ্ছে সেই স্রাবটা পনিরের মতো ঘন স্রাব বের হচ্ছে, রক্ত মিশ্রিত স্রাব বের হচ্ছে, সাথে যদি রক্ত থাকে আর কি, রক্ত মিশ্রিত স্রাব, আর যদি আপনার এই স্রাব যাওয়ার সাথে সাথে আপনার শরীর ব্যথা করে, যোনিপথে ব্যথা করে এবং জ্বর যদি হয়ে থাকে, তাহলে কিন্তু ভাই এগুলো ইনফেকশনের লক্ষণ। এগুলো হওয়া মানে হচ্ছে আপনার ভিতরে ইনফেকশন তৈরি হয়ে গেছে। তো তখন আপনার জরুরি ভিত্তিতে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে। আচ্ছা, এখন তাহলে আমি আপনাদেরকে বলি যে সাদা স্রাব যদি বেশি হয়ে থাকে বা সাদা স্রাব যদি হয়ে থাকে আপনার, তাহলে আপনি ঘরোয়াভাবে এটাকে কিভাবে মেনটেন করতে পারবেন। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাকে হাইজিন মেনটেন করতে হবে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অবশ্যই। সবসময় যখনই আপনি ওয়াশরুম ব্যবহার করবেন না কেন বা যে কোনো অবস্থাতেই আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর সব সময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে বা পরতে, আর অন্তর্বাসগুলো যেন পরিষ্কার এবং শুকনো হয়ে থাকে। কোনো অবস্থাতে যদি আপনি দেখেন আপনার অন্তর্বাসগুলো ভিজা ভিজা লাগছে, তখন সেটা আপনি চেঞ্জ করে ফেলবেন এবং শুকনো অন্তর্বাস পরার চেষ্টা করবেন। পাজামার ক্ষেত্রেও বা যেটাই পরে না কেন, পেটিকোট পাজামা যেটাই হোক না কেন, যদি দেখেন একটু ভিজে গিয়েছে, তাহলে আপনি সেটা চেঞ্জ করে ফেলবেন। কারণ কি, ওই ভিজা ভাব থেকেই কিন্তু আপনার জরায়ুতে আবার ইনফেকশন তৈরি হয়ে যেতে পারে। তাই আপনাদের জন্য এটাই পরামর্শ রইল যে আপনারা সবসময় চেষ্টা করবেন শুকনো কাপড় পরিধান করতে। আর বেশি আটশাট কাপড় আবার পরতে যাবেন না। বেশি আটশাট কাপড় পরলে আপনার যদি স্রাব বের হয় তাহলে কিন্তু আপনার কাপড় চোপড়গুলো কিন্তু ভিজে যেতেই পারে। তাই চেষ্টা করবেন একটু ঢিলা ঢালা কাপড় পরার জন্য। আর প্রেগনেন্সি টাইমটাতে ঢিলা ঢালা কাপড় পরলে আপনার ব্রিদিংটাও কিন্তু ভালো থাকবে। আপনার শ্বাস প্রশ্বাস, হাঁটা চলা, উঠা বসা সব কিছু কিন্তু আরাম ফিল পাবেন আপনি। সব কিছু ওভারঅলে কিন্তু বলা হয়ে থাকে আপনারা একটু ঢিলা ঢালা কাপড় পরবেন। এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি খেতে কখনোই ভুলবেন না। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ভালো পরিমাণ যদি আপনি পানি খান, দৈনিক যদি 8 থেকে 10 গ্লাস পানি বা আপনি পান করেন, তাহলে আপনার ভিতরে যে কোনো ইনফেকশন যদি বা জীবাণু যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু বের হয়ে যাবে। তাই বলা, সবসময় চেষ্টা করবেন অন্ততপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার জন্য। আর একটা কথা, সেটা হচ্ছে সুগন্ধিযুক্ত কোনো সাবান বা কেমিক্যালযুক্ত সাবান বা শাওয়ার জেল সেগুলো কিন্তু ব্যবহার করতে যাবেন না। গোসলের সময় কিন্তু আমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে সুগন্ধিযুক্ত সাবান আমরা গায়ে মাখি, শরীরে মাখি, প্রাইভেট এরিয়াতেও অনেকে মাখে। তো এটা কিন্তু করতে যাবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নিজে থেকে কোনো প্রকার ওষুধ খেতে যাবেন না। যদি ওষুধের দরকার পড়ে তাহলে সেটা একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু খাবেন। অনেক গর্ভবতী মা না, এই যে প্রথমবার যখন তাদের এই সাদা স্রাবের পরিমাণটা যখন বেশি বেড়ে যায় সেটা দেখে, কারণ আগে কিন্তু যখন মাসিকের আগে যখন সাদা স্রাবটা বের হয় তখন কিন্তু যে একটা পরিমাণে বের হয় গর্ভাবস্থার সময় কিন্তু সেই পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। তো এইটা দেখে কিন্তু অনেক মা কিন্তু ভয় পেয়ে যায়, লজ্জায়, তারা আবার লজ্জায়ও পায়। তো লজ্জায় কিন্তু অনেকে আবার সেটা কাউকে বলতেও পারে না। কিন্তু আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ সচেতন থাকাটা কিন্তু খুব জরুরি। আপনি যদি স্বাভাবিক স্রাব এবং অস্বাভাবিক স্রাবের যে পার্থক্য রয়েছে সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক ধরনের বড় বিপদ বা ইনফেকশন থেকে বা রোগ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন।
তাই আপনাদেরকে বলি সবসময় আমাদের ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, কারণ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে বলি যে কোনটা ভালো, কোনটা অস্বাভাবিক, কোনটা আপনাদের জন্য মঙ্গল, কোনটা অমঙ্গল। তাই বলবো ভিডিওগুলো সবগুলো কিন্তু একটু পুরোটা সময় নিয়ে একটু দেখবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে সমস্যা হয় প্রেগনেন্সির সময় যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আপনি নিজেরাই সলভ করে ফেলতে পারবেন। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী যখন ভিডিওগুলো আপলোড করব প্রেগনেন্সি সংক্রান্ত সেগুলো যাতে আপনার ওয়ালে চলে যায়, নোটিফিকেশনে চলে যায়, আর আপনারা যাতে সেটা মিস না করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।